হ্যালো এভরিওয়ান, আমরা মডেল টেস্ট ফুল ফাইনাল পরীক্ষা 7 এর সলিউশনটা দেখছি। প্রথমে এমসিকিউ। এখানে প্রথম যে এমসিকিউটা ছিল 6√3 - 6i এর মুখ্য আর্গুমেন্ট কত। তো আমরা আর্গুমেন্ট বের করার যে সূত্র আছে tan ইনভার্স y/x, এখানে যদি আমরা কাজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসে tan ইনভার্সের সামনে -1/√3 আসবে। তো মডুলাসের কারণে 1/√3 হবে, যেহেতু এই এটা চতুর্থ চতুর্ভাগে, এই চতুর্ভাগের একটা জটিল সংখ্যা, তাহলে এটার উত্তর হবে 1/√3 দেয় কততে, 5/6। তো চতুর্থ চতুর্ভাগে যেহেতু মাইনাস হয়, তাহলে -5/6, এটা গেল আমাদের একটা উত্তর। সেকেন্ডলি আমরা যেটা দেখবো সেটা হলো 2 নম্বর, y = mx + c, অর্থাৎ এই ধরনের সরলরেখা যদি এই ধরনের পরবৃত্তকে স্পর্শ করে তাহলে সেই স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক কেমন হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এ একটা ধ্রুবক ছিল আর এম একটা ধ্রুবক, এই দুটার উপরে, সির উপরে কোনো কিছুই ডিপেন্ড করে না, তাহলে সি বাদ। এ আর এম, তাহলে এ এবং 2a এরা হবে ভুজের উপরে হবে এ, আর কোটির উপরে হবে 2a, এরকম। আর নিচে থাকবে সব এম, এখানে m² হবে আর এখানে হবে শুধু এম। এ হলো আমাদের ভুসকটি। তো এটা হচ্ছে নর্মাল ফর্মুলাটা, আমি থিওরিটা এখানে দেখানোর চেষ্টা করেছি। এবং এর সম্পূরক যে প্রশ্ন আমাদের শিখতে হবে সেটা হলো যে যদি এরকম দেয় যে y = 2x + 3, এটা হলো একটা সরলরেখা, আর y² = 12x, এটা একটা পরাবৃত্ত। তো এদের এই রেখাটা এটাকে স্পর্শ করে, তখন স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক কত, এরকম যদি বলে। তাহলে মনে রাখতে হবে এই থ্রির কোনো কাজ নেই, এখানে এম বলতে 2, তাহলে এই 2-র স্কোয়ার হবে নিচে ভুজে, আর এই 2 এর শুধু 2 হবে নিচে, এটা হবে কোটিতে। আর এখানে যে 12, এটা হলো 4ax, তাহলে 4a = কিন্তু 12, তাহলে 4a = যদি 12 হয় তাহলে এর মান দাঁড়াচ্ছে 3। তাহলে এখন এই এটা উপরে কি হচ্ছে, প্রথমে এখানে হচ্ছে 3 মানে এ, আর এখানে ছিল 2a, তার মানে 3 × 2 = 6, তাহলে 3/4, এটা একটা, এটা হলো কমা 3/4, তার মানে এটা একটা ভুজ, আর 6/2 মানে 3, তাহলে 3/4, 3 এইটা হয়ে যাবে। এই ধরনের যদি প্রশ্ন দেয় যে y = 2x + 3, যদি y² = 12x এই পরাবৃত্তকে স্পর্শ করে, তাহলে আহ স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা কেমন হবে, তাহলে আমরা তখন 3/4, 3 এই নিয়মে বের করে ফেলবো। ওকে। তো এটা একটা ব্যাপার ছিল। আমরা এর পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে। এটা ছিল যে কে এর মান কত হলে সমীকরণ দুটির মূল দুটি পরস্পর উল্টা এবং বিপরীত চিহ্ন। তো আমি যদি মূল দুইটা ধরি যে একটা আলফা আর একটা -1/α, হ্যাঁ উল্টা, তার মানে আলফা আর 1/α বিপরীত চিহ্ন, তাহলে এটার গায়ে আমি মাইনাস দিয়ে নিলাম। এবার তাহলে আমি যেটা এখন করতে পারি, এদের গুণফল, তাহলে α × 1/α এর সাথে মাইনাস তার মানে মূলদয়ের গুণফল সমান আমি কি লিখতে পারি, এইটা ÷ x² এর সহগ। তাহলে আমি লিখতে পারি 2k - 1 - 5 ÷ 1, কিন্তু 1 দিচ্ছি না, তাহলে আলফা আলফা কেটে গেল, তাহলে দেখ সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, -5 ওই পাশে গেলে +4, 2k = +4 মানে k = 2। তাহলে এই খ নাম্বার উত্তর আমরা পেয়ে গেলাম। আমরা 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। 4 নম্বর প্রশ্নে যেটা হচ্ছে সেটা হলো যে প্রাইস x² x + 2, এই মূলদয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা, হ্যাঁ আলফা প্লাস বিটা -1/3 সত্য। এবার দেখো -1/3 এর সাথে, আচ্ছা আলফা বিটার মান কত, আলফা বিটার মান হলো 2/3, এই এর সাথে -1 করতে বলছে, এই যে আলফা বিটার মানের সাথে -1, তাহলে আমরা পাচ্ছি -1/3, তাহলে এটাও সত্য। তাহলে এটাও সত্য, এটাও সত্য। এবার বলছে α² + β² মান বের করো। তো আমরা যেটা করবো এমসিকিউর ক্ষেত্রে, আমরা যেটা করি উত্তর করার সময় আবার এটাকে লিখি, এটাকে লিখবো না, আমরা সরাসরি এটা সূত্র চিন্তা করব যে α² + β² মানে কি, α + β² মানে -1/3 এটা, -2α β, তাহলে 2 α β মান আমি একটু আগে বের করেছিলাম 2/3, তাহলে এখানে 2/3 লিখতে পারি। তাহলে আমরা কত পাচ্ছি এটা, যে 1/9 -
1/9 মাইনাস 4/3। তাহলে এখানে 3 × 12, 12, তাহলে -11/9। তাহলে এটা সঠিক আছে, -11/9। তাহলে সবগুলোই উত্তর হয়ে গেল। 5 নম্বরে চলে যাব আমরা। এটা বলবিদ্যার স্থিতিবিদ্যার একটা প্রশ্ন। সুন্দর একটা ফিগার বা ছবি দেখতে পাচ্ছি, বলতেছে যে বিন্দুটি, বল তিনটি ও বিন্দুতে সমস্ত থাকলে পির মান কত। এক্ষেত্রে আমরা খেয়াল করব যে যেহেতু সমস্যা আছে আমি সূত্র অ্যাপ্লাই করব পি বাই সামথিং। তো পি বাই আমরা দেখতে পাচ্ছি এখানে 90 ডিগ্রি, তাহলে 90 + 30 হবে সাইন। সাইন 90 + 30, 90 + 30 হবে এখানে। আর কিউ বাই আমরা লিখতে পারি সাইন 90। কিউ বাই সাইন 90 মানে 1। আর আর না, এখানে 5 কেজি আরেকটা ইয়ে করা আছে 5 বাই, তাহলে 5 বাই আমরা লিখতে পারি 180, সাইন 180 - 30। এই যে এই দুইটার মধ্যবর্তী কোণ, এখান থেকে এই পর্যন্ত যেহেতু 180, এখান থেকে 30 বাদ দিলে এই কোণটা বোঝাচ্ছে, তাহলে এই কোণটা বোঝাচ্ছে, তাহলে সাইন 180 - 30 এরকম হবে। তো তাই যদি হয় তাহলে এখানে পাচ্ছি আমরা P/sin 90 + মানে cos 30। তাহলে P/cos 30, তাহলে এটার মান হচ্ছে P/√3/2 ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই 1। আর 5 বাই হচ্ছে আমাদের, 5টা ভালো করে দিই, 5 বাই আমাদের হচ্ছে কত, সাইন 180 - 30 মানে সাইনেরই ঘর 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান আমরা জানবো হাফ। হাফ। এখন প্রথম প্রশ্নটা ছিল পির মান কত, তাহলে আমরা এখান থেকে প্রথমটার সাথে তৃতীয়টার অনুপাতের কাজ করে পির মান বের করে ফেলতে পারবো। পির মান হবে 5√3। আর পরেরটা বলছে P/Q কত, তা পি তো হলো আমাদের 5√3 আছে। হ্যাঁ, এখানে দেখো উত্তর না করলে উত্তর হতো, এটা পির মান 5/√3, এটা পির মান 5, আর এটা পির মান 5/5√3, আর এটার পির মান ছিল 5। তাহলে আমাদের কিউর মান না বের করলেও কিন্তু এটা উত্তর হচ্ছে, কারণ P/Q হতে গেলে তো পির মান তো 5√3। এবার বুদ্ধি করে কিছু প্রশ্ন উত্তর করতে হয়। আর যদি আমরা লামির সূত্র থেকে কিউ আর এই 5 এদের মধ্যে কাজ করি, তাহলে এই 2 উপরে গিয়ে গুণ হলে কিউর মান হবে 10। তাহলে 5√3 = 10 হবে পি আর কিউ এর অনুপাত। তো আমরা এইটাও সুন্দর মতো সলভ করে নিলাম। নেক্সট, এটা হচ্ছে আমাদের প্রশ্ন 7 অধ্যায় থেকে, বিপরীত ত্রিকোণমিতি। এইটা আমরা এভাবে কাজ করব, মাইনাসটা সামনে চলে গেল, সাইন ইনভার্স। তাহলে কসকে যদি আমরা সাইন বানাই তাহলে π/2 - x লিখতে পারি। অর্থাৎ আমি কসকে সাইন মনে করে সাইন ইনভার্সের সাথে মানে ওটাকে বাতিল করে দিলাম, বাদ করে দিলাম, যে না এরা দুইজন চলে গেল। তাহলে মাইনাস থাকলো, এই মাইনাসটা সামনে গেল, সাইন ইনভার্সের সামনে কসকে আমরা সাইন π/2 - x লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছে। প্লাস এই কসকে তাহলে আমরা কি লিখতে পারি, π/2 - tan x লিখতে পারি। তাই যদি হয়, আর কস সাইনে পরিণত হওয়ার পরে এর সাথে চলে গেল। এই দুইটার মধ্যে আমরা যেটা করব, এখানে দেখো -π/2 আর +π/2 চলে যাবে, এটা +x, আর এখানে -x, এই দুটো যোগ বিয়োগ করলে -2x হতো। তা আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। আমরা এখন আসছি 8 নম্বর প্রশ্নে। এটা হলো আমাদের কনিক থেকে একটা প্রশ্ন। এই উপবৃত্তটি এই বিন্দুগামী, যদি এই বিন্দুগামী হয় তাহলে এক্স এর জায়গায় 0 আর ওয়াই এর জায়গায় আমরা 1/2 বসাতে পারি। তার মানে P × 1/4 হবে ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ P ইজ ইকুয়াল টু 4। তো তার মানে ঠিক আছে, P ইজ ইকুয়াল টু 4। P যদি 4 হয় তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে x² + 4y² ইজ ইকুয়াল টু 1। তাহলে 2 নম্বরটাও ঠিক আছে, 1 2 3। দেখো, 3 নম্বরে যদি ভুল উত্তর দেওয়াও থাকে তাও কিন্তু আমাদের করতে হবে, এছাড়া উপায় নেই, কারণ ভুল না সঠিক আমরা জানি না। এই জন্য এর বলছে উৎকেন্দ্রিকতা কত। তো যেহেতু এটা একটা উপবৃত্ত, তাহলে উৎকেন্দ্রিকতা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, এ বির মান বের করতে হবে। তো এর মান এখানে 1, আর বির মান এখানে কিন্তু এই y² নিচে যদি 1/4 চলে যায় তাহলে 1/2 হয় বির মান। তাহলে এখানে a>b। তাহলে আমাদের যেটা a>b যদি হয়, তাহলে এটা ইর মান দাঁড়াচ্ছে, অর্থাৎ উৎকেন্দ্রিকতা দাঁড়াচ্ছে 1 - 1/4 ÷ 1। তাহলে আমরা ভিতরে পাচ্ছি হলো √3/4। তার মানে
√3/2 এরকম পাচ্ছি। তো এখানে দেওয়া আছে √3/4, সঙ্গত কারণে 3 নম্বর তথ্যটা ভুল রয়েছে এবং আমরা 1 ও 2 সঠিক পাচ্ছি। উত্তর হবে 1 ও 2। আমরা 9 নম্বরে চলে যাচ্ছি। 9 নম্বর আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবারের পরীক্ষার জন্য। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে 2 sin−1 x এর মান এটা, 2 cos−1 x এর মান এটা, 3 sin−1 এর মান এটা। দেখো এই মানগুলো আমাদের মুখস্থ রাখা উচিত, ইভেন অ্যাডমিশনের জন্য মুখস্থ রাখা উচিত। কারণ এটা আমি দিয়েছি, তিনোটাই সঠিকই দিয়েছি, যাতে শিক্ষার্থীরা এটা মুখস্থ রেখে এর থেকে আরো ছোট ছোট এমসিকিউ গুলো পারে। যেমন কি ধরনের এমসিকিউ এখান থেকে হতে পারে? 2 sin−1 এক্স এর জায়গায় প্রশ্নকর্তা এরকম 1/3 দিয়ে দিতে পারে, বলবে এটার মান নিচের কোনটি। তো এটার মান যদি তোমাকে বের করতে বলে, সবগুলো মানই sin−1 দেওয়া থাকবে, যে sin−1 এত, sin−1 এত। 2 sin−1 থেকে সিঙ্গেল sin−1 কিভাবে যেতে হয় সেটা জানছি আমরা, কিন্তু সাধারণত বইতে বা কাজগুলোতে শেখানো হয় 2 tan−1 থেকে কিভাবে sin−1 যাওয়া যায়, cos−1 যাওয়া যায় এবং tan−1 যাওয়া যায়। 2 tan−1 থেকে, কিন্তু 2 sin−1 থেকে sin−1 কিভাবে যাওয়া যায়, 2 cos−1 থেকে শুধু cos−1 কিভাবে যাওয়া যায়, 3 sin−1 থেকে কিভাবে অনলি sin−1 যাওয়া যায়, এই জিনিসগুলো একটু পিছনে থেকে যায়। এই জন্য এগুলো থেকে এমসিকিউটা প্রশ্ন বেশি টার্গেট করা হয়, যে আমাদের এইচএসসি হোক আর অ্যাডমিশনে হোক। তো আমরা যেটা এখন কাজ করছি সেটা হলো 2 sin−1 1/3। তাহলে এইটার সমান যেটা হবে, sin−1 তো হবে সামনে, এই যে sin−1। এবার দেখো 2 × 2/3, 2 × 1/3, 2 × 1/3, 2x, যেহেতু √x বলতে এখানে 1/3 কে বোঝানো হচ্ছে, √1−1/3 স্কোয়ার, তাহলে 1 - 1/9। তার মানে এইভাবে আমাদের কাজ করতে হচ্ছে। তাহলে এখানে হচ্ছে সামনে হচ্ছে sin−1 সামনে হচ্ছে 2/3, আর 9 - 1 মানে 8/9 এর রুট, তার মানে নিচে হচ্ছে 3 আর উপরে হচ্ছে 2√2। এখান থেকে মোটামুটি যেভাবে যা উত্তর আসে তাই হবে আমাদের উত্তর। অর্থাৎ 4√2/9, sin−1 এর সামনে 4√2/9। একটা উদাহরণ দিলাম, সম্পূর্ণ প্রশ্ন শিখলাম। তো 2 cos ইনভার্স দিয়ে এখানে একটা মান দিয়ে দিতে পারে, সেখান থেকে বলতে পারে নিচের কোনটি উত্তর। তাহলে সবগুলো উত্তর cos ইনভার্সে থাকবে, সেক্ষেত্রে 2x² - 1, এই x এর জায়গায় যা থাকবে 2 তার স্কোয়ার -1 দিলে যা আসবে সেটাই উত্তর। 3 sin−1 x এর জায়গায় যদি কিছু একটা দিয়ে দেয় তাহলে উত্তর করতে হবে এইভাবে, 3 × সেই মানটা -4 × সেই মানের কিউব। তো এগুলো অবশ্যই মুখস্থ রাখবে, আশা করি ভালো কিছু হবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আমরা আশা করি। আমরা এখন 10 নম্বরটা দেখবো। 10 নম্বর খেয়াল করতে হবে যে কণিকটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কোনটি। এটা কিন্তু টাফ টাইপের মধ্যে একটা, কারণ এই কণিকটাকে প্রথমে আমাদের সরল করে নিতে হবে। সেক্ষেত্রে x - 2 এর হোল স্কোয়ার, বা এখানে এই 4 কে যদি আনি আর এই 2-র সাথে কাটাকাটি করা যায় তাহলে 2 হবে, যা তুমি √2 এর স্কোয়ার বোঝাচ্ছে এটা। এই প্লাস, যেহেতু প্লাস চিহ্ন আছে এটাকে আমি আগে 1 পরে নিলাম, কারণ চলকটা আগে আর ধ্রুবক পরে, কারণ স্কোয়ারের মধ্যে আছে, সেটা কোনো ডিফার করবে না, পার্থক্য করবে না। এই ডিভাইডেড বাই, আমরা এর নিচে যদি 4 আনি তাহলে 2 স্কোয়ার বলতে পারি, = 1। তো এখানে 1 না থাকলে কণিক, আমরা তো এখানে এদের প্লাস আছে, তাহলে এটাকে আমরা একটা উপবৃত্ত বলতে পারি। এবং যা টু বড়, তার মানে a <b উপবৃত্ত কিন্তু। তাই যদি হয় তাহলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক তো আমরা জেনে থাকবো, উপকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু বি যেহেতু বড়, তাহলে কেমন হবে, 0 আর +- বি এমন হবে। তো এখন আমাদের বিই বের করতে গেলে, বির মান আমাদের জানা আছে 2, কিন্তু ইর মান কত, তাহলে ইর মান বের করতে হবে খুব ঝটপট। আমি বলেছি এটা কিন্তু টাফ টাইপের, কঠিন গুলোর মধ্যে একটা। সব এমসিকিউ মিলে 25 মিনিট, আগেও বলেছি এখনো বলছি, সব এমসিকিউ মিলে 25 মিনিট। তাহলে এটা কঠিন, এটা 1-1.5 মিনিট লেগে যাবে, অন্যগুলো 30 সেকেন্ডে হয়ে যাবে। এভাবে কিন্তু আমাদের 25 মিনিটের মধ্যে 25টা দিতে হবে। তাহলে ইর মান আমরা দেখতে পাচ্ছি বড় হচ্ছে 4, তাহলে 4 - 2 ÷ 4। তাহলে এখান থেকে পাচ্ছি উপরে 2 পাচ্ছি, তাহলে √2/2, তার মানে 1/√। হ্যাঁ, √2/2 মানে 1/√2, এটা হলো ই। তাহলে বির সাথে যদি ই গুণ করি, বির মান কত এখানে 2, তাহলে এই 2 আর √2 আবার কাটাকাটি গেলে আমরা বিইর মান পাচ্ছি √2, বিইর মান পাচ্ছি √2। এখন আমরা কি করব, আমরা জানি যে
যেন উপকেন্দ্র স্থানাঙ্কের এরকম জিরো প্লাস মাইনাস জিরো যখন, তখন যেহেতু এখানে এই x-2 টাইপ এরকম বানানো আছে, তাহলে আমাদের লিখতে হচ্ছে x-2 ইকুয়াল টু জিরো, আর y-1 ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস এই √2। তাহলে এই ওয়ান ওই পাশে যে যোগ হলে 1 প্লাস মাইনাস √2 হবে, আর x-2 জিরো, তাহলে এটা x এর মান 2 হবে। এটা এতটাই কিন্তু কঠিনতম টাইপের ছিল। তো আমাদের এইভাবে চিন্তা করে কাজ করতে হবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এর পরের অপশনে চলে যাব, 11 12 উত্তর জটিল সংখ্যা থেকে। দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এই ধরনের প্রশ্ন হবে বিভিন্ন ভাবে। তো এখানে এক্স এন সমান এটা দেওয়া ছিল, তো বলছে এন ইন এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। এখানে বলছে যে x n+x n+3, এন এর জায়গায় যদি আমরা n+3 নেই, এর বর্গমূলের মান কোনটি? তো চমৎকার, এক্স এন মানে তো i⁴n+1, দ্যাট মিনস আই, কারণ i⁴n তো 1 হয়ে যায়, এই আই এর উপরে 1 মানে আই প্লাস n+3। দেখো 4 এর সাথে যে এন, এই এন কে তুমি যাই বসাও অ্যাকচুয়ালি ও ওয়ানই দিবে। তাই n+3, n+4, n+5 এইটার কোনো গুরুত্ব অ্যাকচুয়ালি না, এটা বেসিকটা কাজ করছে এখানে। তো আমরা যেটা করতে পারি, i⁴n+3 এটা মানে হলো 1, তাহলে আই আবার হচ্ছে, তাহলে আই প্লাস আই মানে কি 2i। 2i এর বর্গমূল আমরা জানি থাকবো, 2i এর বর্গমূল কিন্তু আমরা যখন করি তখন 2i মানে হলো i+1 এর হোল স্কোয়ার, i+1 এর হোল স্কোয়ার। তাহলে এটার বর্গমূল করলে +-i+1, তাহলে +-i+1। তাহলে আমাদের খ আমাদের উত্তর হয়ে গেল। এরপরে আমাদের আসতে আসতে 12 নম্বর প্রশ্ন, x1+x2। আমি আগেই বলেছি এন এর এখানে আমরা যাই দিই না কেন এটা আই মিন করবে। তাহলে x1+x2 মানে আই প্লাস আই, তাহলে এটা টুয়াই যায়। আর বলতেছে x3+x4, তার মানেও কিন্তু এটাও আই প্লাস আই মানে টুয়াই যায় মিন করছে। তাহলে এই টুয়াই যায় গুণ করলে উত্তর হচ্ছে কি 4 × i², তার মানে -4, i² মান -1, উত্তর হয়ে গেল। এরপর আমরা চলে যাই 13 13। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি এভাবে আমার করার আমি চিন্তা করিনি, এটা একটু ভুল আসছে প্রশ্নটায়। হ্যাঁ, এটার উত্তরটা এখানে নেই। তো এই জন্য থাকলো, এখানে নিয়মটা আমি বলে দিচ্ছি, যদি সাইন এক্স হচ্ছে কি হয়, একঘাত হয়, cos² x কে 1 - sin² x এ ভেঙে তারপরে আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করে কাজ করব। এটা মিলবে না, এই জন্য আমি এটা স্কিপ করে যাচ্ছি। আমরা 14 নম্বর প্রশ্নে যাচ্ছি। 14 হলো একটা জটিল সংখ্যার প্রশ্ন, 3 নম্বর অধ্যায়। x+iy হলে z-z বার কাল্পনিক সংখ্যা। তো আমরা জেনে থাকবো যে জেড একটা জটিল সংখ্যা, আর তার জেড বার মানে হলো অনুবন্ধী জটিল সংখ্যা, আর যদি বিয়োগ করি তাহলে কাল্পনিক সংখ্যায় হয়। হ্যাঁ, আর যদি গুণ করি তাহলে বাস্তব সংখ্যায় হয়। এটা শেখানোর জন্য অনেক সময় এই প্রশ্নটা সম্পর্ক হিসেবে শিখতে পারি। জেড সমান 3+4i, এরকম একটা কোশ্চেন দিয়েও দিতে পারে, যে এটা দিয়ে বলবে z-z বার কাল্পনিক সংখ্যা, z × z বার বাস্তব সংখ্যা, z⁴n জটিল সংখ্যা। এই জায়গায় এসে এই দুটো হয়তো আমরা হাতে কলমে করে নিতে পারবো, যে আসলে দেখি তো জেড বার মানে তো 3 - 4i, তারপরে এর থেকে বিয়োগ করি তো দেখি আসলে কাল্পনিক সংখ্যা থাকে কিনা, শুধু আয়ের পার্টটা থাকে কিনা। দেখবা আয়ের পার্টটাই থাকে, তাহলে এটা আমাদের কাল্পনিক হবে। এবার জেড আর জেড বার তুমি গুণ করে দেখতে পারো যে বাস্তব হবে, কোনো কাল্পনিক আই অংশ থাকবে না। কিন্তু যখন তোমার শেষের প্রশ্নটা করবে z⁴n, তখন তুমি এটার এন ঘাতের মানে কিভাবে বানাবা তুমি? এটার স্কোয়ার নাই, তুমি করলা কিউব, কিন্তু এন দিয়ে। তো এই জন্য বুঝতে হবে একটা জটিল সংখ্যার ঘাত যতই বাড়ানো হোক না, মানে যতই নেওয়া হোক না কেন, সেটা একটা জটিল সংখ্যায় প্রকাশ করে। এটা শেখানোর জন্য এই প্রশ্নটা আমি করেছি। তো এটা আমাদের হয়ে গেল। এটা 14 নম্বর প্রশ্ন। আমরা 15 নম্বরে যাচ্ছি। 15 নম্বর আমাদের কি ছিল, যে একটি প্রক্ষেপকের, আমাদের চ্যাপ্টার নাম্বার 9 থেকে প্রশ্নটা, সর্বাধিক আনুভূমিক পাল্লা, দ্যাট মিনস আর ম্যাক্স হচ্ছে 200। আর ম্যাক্স 200 হলে কিন্তু আলফা হচ্ছে 45, এই জিনিসটা ফিক্সড হয়ে গেল। এখানে আলফা দেওয়া নেই, কিন্তু এটা বুঝে নিতে হবে। তাহলে প্রক্ষেপটির সর্বাধিক উচ্চতা কত? তো সর্বাধিক উচ্চতা আমরা জানি এইচ এর সূত্র হলো আহ আর ম্যাক্স 200, এটা আর ম্যাক্স এর সূত্র কিন্তু u² / g অ্যাকচুয়ালি। তাহলে এই সমান হলো u²sin²α/2g। তাহলে u² / g এটা মানে হলো 200,
কিভাবে করতে হবে দেখো। আর এই টু নিচে থাকলো, আর সাইন স্কোয়ার আলফা, তা সাইন 45 ডিগ্রি 1/√2 এর স্কোয়ার করলে 1/2। তাহলে 1/2 আর এই টু এক জায়গায় গেলে 200/4 বোঝায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 50 উত্তর হবে। হয়ে গেল। তো ভেরি গুড, আমরা করে নিলাম। নেক্সট ওয়ান, একটা ত্রিকোণমিতির প্রশ্ন এরকমই থাকবে, একটা হঠাৎ করে প্রক্ষেপকের প্রশ্ন, হঠাৎ করে একটা ত্রিকোণমিতিকের প্রশ্ন, এইভাবেই থাকবে। 1/cosec মানে সাইন থিটা, প্লাস 1/sec মানে কস থিটা। ও আচ্ছা, আমি একটু জটিল করে দিয়েছি, এই প্রশ্নটা অনেকবার এসেছে। সাধারণত সাইন প্লাস কস সমান 0 দিয়ে প্রশ্নটা আসে, আমি একটু 1/cosec প্লাস 1/sec দিছি। তারপর এরকম বানানোর পর আমরা টেনে নিয়ে যাব সাইন থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা। প্রশ্নটা এখান থেকেও শুরু হতে পারে, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা হলে সমাধান বের করো। তাহলে আমরা সাইনের নিচে কস নিয়ে চলে যাব, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমাদের হচ্ছে -1। আমরা জানি ট্যান থিটা -1 -π/4, তারপর n পাই -π/4, এটা উত্তর হয়ে যাবে। সিম্পল ছিল। 17, একজন লোক তার কাঁধে আনুভূমিক স্থাপিত 6 একক দীর্ঘ একটি লাঠির এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাব্লু ওজনের একটি বস্তু বহন করছে। বাপরে বাপ! তাহলে এই হলো ডাব্লু ওজনের বস্তু, এই হলো তার হাত, এখানে হাত দিয়ে, এখানে সে হাত দিয়ে চাপ দিচ্ছে। হাত বলছে তার কাঁধের উপর চাপের পরিমাণ, অর্থাৎ কাঁধ হচ্ছে এখানে, এদিকে চাপের পরিমাণ, বস্তুটির ওজনের 3 গুণ, তার মানে এখানে 3W কাজ করছে। এটা যদি ডাব্লু হয়, ডাব্লু ওজনের বস্তু, তাহলে কাঁধ হতে তার দূরত্ব, হাতের দূরত্ব কত? কাঁধ হচ্ছে এটা, হাত হচ্ছে এখানে হাত, আমি ধরলাম এটা এক্স। হ্যাঁ, তাই যদি হয় তাহলে এখানে 2W হবে, এটা 3W, এটা ডাব্লু মানে কি 2W ব্যালেন্স হতে হবে, তো সম অবস্থায় থাকতে হবে। হ্যাঁ, তাহলে 2W। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এটা এক্স, 6 একক দৈর্ঘ্য ছিল পুরাটার, এই তাহলে এটা হচ্ছে 6 - x। তাহলে আমার দাঁড়াচ্ছে 2W × x ইজ ইকুয়াল টু W × 6 - x। এইখান থেকে ডাব্লু চলে গেল 2x, প্লাস এই এক্স এই পাশে গেলে এক্স ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 2, দ্যাট ইজ দ্য উত্তর। ফিনিশ। এইভাবে আমাদের এই কাজগুলো আসবে। হ্যাঁ, এই ধরনের একটা বড় অঙ্কও আছে আমাদের। তো আশা করি আমরা বুঝতে পেরেছি একটা একটা আরেকটার কত গুণ দিয়ে প্রশ্ন করে খুব দ্রুত কাজটা করতে আমরা পেরে গেলাম। প্রক্ষেপের ক্ষেত্রে এটাও একটা মানে, ম্যাথমেটিক্সে তো ম্যাথ ছাড়া মানে প্রশ্ন দেওয়া কঠিন। তো এই জন্য কিছু থিওরিটিক্যাল যেগুলো নাকি যেমন বলছে গতিপথ পরাবৃত্তাকার, কার? প্রক্ষেপকের। তা হ্যাঁ, প্রক্ষেপকের গতিপথ তো আসলে পরাবৃত্তাকার, তাহলে এটা সত্য তথ্য। কিছু থিওরিটিক্যাল ব্যাপার এরকম আসবে। পাল্লা বৃহত্তম হবে যখন কোণ 45 ডিগ্রি, হ্যাঁ এটাও সত্য। বিচরণ পথের সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য হয়, তো আমরা যখন কোনো জিনিস এইভাবে প্রয়োগ করি তখন বিচরণ পথের সর্বোচ্চ এখানে এসে তার বেগ কিন্তু আসলে শূন্য হয়ে যায়, যার জন্য সে আবার এইদিকে চলে আসা শুরু করে দেয়। হ্যাঁ, এই তো এটা সত্য। কার ক্ষেত্রে? প্রকৃতির ক্ষেত্রে। তিনোটা তথ্যই সত্য। তো এটা আমাদের হয়ে গেল। আমরা 19 নম্বরে আছি। কোন স্তম্ভের শীর্ষ হতে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, স্তম্ভ যখন হয় কাজটা এরকম, স্তম্ভতে খাড়া উপরের দিকে ছেড়ে দিলে যদি এই নিচে চলে আসে, আমি বলেছিলাম এই ধরনের কোন স্তম্ভের ক্ষেত্রে এই স্তম্ভের উচ্চতা যদি চায়, তাহলে আমি বলেছিলাম যে মাইনাসের সূত্রটা ইজ ইকুয়াল টু -ইউ। -ইউ মানে এখানে 19.5, টি মানে 5, প্লাস হাফ, জি মানে 9.8, টি স্কোয়ার মানে 25। তো এইখানে এই ক্যালকুলেশনটা করলে যা উত্তর আসবে নিশ্চয়ই 25-এ আসবে, এটা সেইটাই উত্তর হবে। আমরা এরপরে 20 নম্বর দেখে নিচ্ছি। কোন লঞ্চ এত বেগে চলে, এত বেগে প্রবাহিত নদীর এক প্রান্ত হতে কত বেগে যাত্রা করলে আহ অপর তীরে সোজাসুজি যেতে পারবে? অ্যাকচুয়ালি প্রশ্নটা এখানে বেগ হবে না, আমি বুঝতেছি, কারণ উত্তরগুলো সব কোণে দেওয়া আছে। এখানে একটু ত্রুটি হয়েছে, তার মানে কত বেগে নয়, কত কোণে যাত্রা করলে। হ্যাঁ, কত কোণে যাত্রা করলে অপর তীরে সোজাসুজি যেতে পারবে। তো আমরা জেনে থাকবো এই দুটো সংখ্যা যদি একজন আরেকজনের ডাবল হয় তাহলে এটা উত্তর 120 ডিগ্রি হয়, ফার্স্ট অফ অল। আর যদি আমরা ফর্মুলা ফলো করার কথা বলি, তাহলে এটা অ্যাকচুয়ালি এরকম হবে, কজ ইনভার্স 6/12 সামনে মাইনাস। তো
তো এর কারণ হচ্ছে যখন কোনো জিনিস নদী পারাপার সোজাসুজি হতে যাবে তখন এটার যে কত কোণে, আহ, যদি আলফা কোণে ধরে নেই, তাহলে এই আলফা সমান সমান দাঁড়াবে কজ ইনভার্স স্রোতের বেগের নেগেটিভ ভি বাই ইউ, অর্থাৎ সাঁতারুর বেগ বা নৌকার বেগ, যেটাই আমরা বলেন লঞ্চের বেগ, সেটা নিচে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের লঞ্চের বেগটা 12 ছিল, ওটা নিচে হবে। আর 6 ছিল প্রবাহিত নদীর বেগ, তাহলে 6 উপরে হবে, তাহলে মাইনাস হাফ আসবে। মাইনাস হাফ, তাহলে উত্তর হবে 120 ডিগ্রি। তো আমরা শিখে গেলাম। এরপরে 21-22, এখান থেকে এটা হলো মূলের সম্পর্কের একটা প্রশ্ন দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্নগুলো ম্যাথমেটিক্যালি গুরুত্বপূর্ণ, এখানে বেসিকটা ওইভাবে নেই, কিন্তু সমীকরণ গঠনের ক্ষেত্রে বেসিকটা রয়ে যাচ্ছে। প্রথমটা বলছে সামেশন অফ আলফা স্কোয়ার বের করো, যেহেতু দুটো মূল নিয়ে কাজ দিয়েছে, তাহলে আলফা স্কোয়ার বলতে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, প্রথম কথা। এই তা আমরা যদি মূলত আলফা প্লাস বিটার মান দেওয়া আছে, শুধু আলফা বিটার মান, কারণ এখানে কিন্তু এইটার সূত্রটা কি, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। আমরা যদি আলফা বিটার মানটা এই দুইটা থেকে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান, সামেশন আলফা স্কোয়ারের মান বের করতে পারবো। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুটার থেকে আলফা বিটার মান বের করে নেওয়া। তো আমি এখানে করে নিচ্ছি আলফা কিউ বিটা কিউ ইকুয়াল টু 8। তো আলফা কিউ বিটা কিউ সূত্র কি, আলফা প্লাস বিটার হোল কিউ মাইনাস 3 আলফা বিটা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 8 দেওয়া আছে আমাদের। তো এখানে আলফা প্লাস বিটার মান 2, তাহলে এটা 8 মাইনাস 3 আলফা বিটা ইন্টু 8 ইজ ইকুয়াল টু 8। এই 8 কাটা গেলে 0, আলফা বিটার মান অ্যাকচুয়ালি হচ্ছে 0। আলফা বিটার মান যদি 0 হয়, তাহলে এটার মান হচ্ছে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার করলে যা হয়, তার মানে এটার মান হচ্ছে 4। তাহলে 4 আমি পেয়ে গেলাম। এর পরের প্রশ্নটাই বলছে যে আলফা বিটা যদি মূল হয় তাহলে যে সমীকরণ কেমন হবে। তো ভেরি ইজি। সমীকরণ কেমন হবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল, অর্থাৎ আলফা বেটার যোগফল, তাহলে -2x, হ্যাঁ, প্লাস মূলদয়ের গুণফল, তা মূলদয়ের গুণফল আলফা বিটা। আলফা বিটার মান তো আমি বের করে দেখলাম, এটা 0 হয়, তাহলে ইকুয়াল টু 0, শেষ। এক্স স্কোয়ার -2x ইকুয়াল টু, ভেরি গুড থিঙ্কার, চমৎকার, হয়ে গেল। আমরা 23 নম্বর প্রশ্নের সমাধান নিচ্ছি। 23 নম্বরে বলতেছে এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র আয়। অন্তকেন্দ্র আমরা জেনে থাকবো যে ত্রিভুজের যে কোণগুলো আছে তার অর্ধেক করলে যেটা হয় তাকে আমরা অন্তকেন্দ্র আয়। তো এখানে এবিসি ত্রিভুজ দেওয়া আছে। তো এটা একটা বড় অঙ্কের ছোট্ট একটা অংশ, অন্তকেন্দ্রের ভারসাম্য সৃষ্টিকারী অঙ্ক। তার বলছে এ আই বি, এ আই বি অর্থাৎ এইটা সমান সমান কেমন হবে। তো আমরা জেনে থাকবো যদি অন্তকেন্দ্র আই হয় তাহলে এই এ আই বি কোণটা, আহ, এই এর বিপরীতে যে কোণটা থাকে সি, 90 ডিগ্রি প্লাস সেই কোণের অর্ধেক হয় c/2। ওকে, এরকম হয় সবসময়। তাহলে এখন যদি বলতো প্রশ্নে এ আই সি মান কত, তাহলে 90 ডিগ্রি প্লাস b/2 হতো। যদি বলতো যে এ বি আই সি কেমন হবে এই পাশের কোণটা, তাহলে 90 ডিগ্রি প্লাস a/2 হতো। আশা করি আমরা বুঝতে পেরেছি এবং গ উত্তর হবে। যেমন 90 ডিগ্রি প্লাস b/2, এখানে কিন্তু উত্তর ছিল, কিন্তু সেটা যেহেতু এ আই বি প্রশ্নের উত্তর না, এই জন্য বিষয়টা এরকম হচ্ছে না। ওকে, লাস্ট কোশ্চেন 24-25, এটা আসছে আমাদের কণিক থেকে। কণিক থেকে এবং আমরা অধিবৃত্তর প্রশ্ন, অধিবৃত্তের আগে কোনো প্রশ্ন আমরা পাইনি। তো অধিবৃত্তের দুটো প্রশ্ন এখানে, x²/9 y²/16 = 1 একটি কণিকের সমীকরণ বলছে। কণিক বলেছে, অধিবৃত্ত বলে দেইনি তোমাকে, এটা বুঝে নিতে হবে, মাইনাস আছে, এক্স সামনে ওয়াই পরে, কণিক অধিবৃত্ত এটা। নিয়ামক রেখার সমীকরণ কোনটি। তো নিয়ামক রেখা যেহেতু এক্স আগে, তাহলে আমরা জেনে থাকবো এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a/e। তো এ তো এখানে আমরা দেখতেই পাচ্ছি কত, 3। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এখানে 3 ইকুয়াল টু আমরা প্লাস মাইনাস এখানে 3/e দিলাম। তো ইর মানটা আমরা এখান থেকে বের করে নিচ্ছি ছোট করে, ই হবে √। তাহলে এখানে এক্স আগে, তাহলে এখানে হলো 9 + 16/9, যোগের সূত্র, তাহলে 25 5/3। এভাবে খুব দ্রুত করতে হবে, ইটি লেখার দরকার নেই, দরকার হলে √, শুধু 9 + 16/9, হ্যাঁ, √ দিয়ে
5/3, তাহলে এখানে 5/3 যদি আমরা দেই তাহলে 3 উপরে 9/5, হ্যাঁ 9/5, 5x প্লাস মাইনাস 9। ও, এক পাশে দেওয়া আছে তাহলে 5x প্লাস মাইনাস যে ধারে নিয়ে যাও প্লাস মাইনাস 9 = 0। এটা আমাদের উত্তর হচ্ছে তার মানে এভাবে আমাদের কাজ করে নিতে হবে খুব দ্রুত। এরপরে আমরা যেটা করব, উপরোক্ত কণিকের পরামিতিক সমীকরণ কোনটি? তো পরামিতিক সমীকরণ যেটা আমাদের করতে হবে, আহ এক্স আর ওয়াই এই জায়গা থেকে পরামিতিক না বানিয়ে দেখতে হবে যে এইটার মধ্যে এই যে এক্স এর মান দেওয়া আছে আর ওয়াই এর মান প্রত্যেকটাতেই দেওয়া আছে, কোন মানে অপশনটাকে স্কোয়ার করে বিয়োগ করলে আমি এই সমীকরণটা পাবো এখানের মধ্যে। আমি যেটা করছি, এই এক নাম্বারটা যে উত্তর কিভাবে সেটা দেখাচ্ছি। x/3 নিচ্ছি = sec থিটা, আর y আমি নিচ্ছি 4 হচ্ছে tan থিটা। এখন দেখো যদি স্কোয়ার করো তাহলে হচ্ছে x²/9 মাইনাস y²/16। আমি এদেরকে স্কোয়ার করে বিয়োগ করলাম, তাহলে ডানে কি হবে sec² থিটা মাইনাস tan² থিটা মানে কি 1। তাহলে দেখো এই সমীকরণটা পাওয়া গেল। তো এইভাবে যেটা মিলবে না, যেমন এখানে মিলবে না, 1 আছে, আমরা এখানে x² - y² = 1 পাবো। তো তারপরে এখানে x²/9 cos² - tan² পাবো, x²/9 পাবো, y²/16 পাবো বটে, কিন্তু cos² - tan² মানে তো আর 1 না, ডানে 1 পাচ্ছি না। তো এইভাবে চিন্তা করে 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 আমাদের কাজ করতে হবে। তো আমাদের 25টা এমসিকিউ প্রশ্ন খুব সুন্দরভাবে সমাধান হয়ে গেল। আমরা সিকিউ প্রশ্ন শিখবো এরপরে। ফাইনাল প্রশ্নের সিকিউ গুলো কেমন এসেছিল, যেটা যেটা মোটামুটি প্রয়োজন মনে করছি সেটাই সেটাই দেখিয়ে দেবো। আমরা এখন আমরা 1 নম্বর সিকিউটা দেখে নিচ্ছি। নম্বর সিকিউতে ছিল r = a + i একটি জটিল সংখ্যা, দৃশ্যকল্প 2 এ ছিল x এত, y এত আর z এত। তো কতে বলছে যে এম এত এন এত, এটা একটা 3 অধ্যায় অর্থাৎ জটিল সংখ্যার যে সিকিউ হয়েছে এখান থেকে। এত হলে m²mn n² এর মান নির্ণয় করো। তো এটা আমরা পেয়ে যাব সহজ। এটা স্কোয়ার করতে হবে আর এমন গুণ করতে হবে, আর যেহেতু একজন আরেকজন অনুবন্ধী জটিল সংখ্যা এমন খুব বেশি কোনো কিছু হবে না। এরপরে আমাদের দৃষ্টিকল্প 2 এর সাহায্যে দেখা যায় x³ মানে আমরা এখানে দেখতে পাচ্ছি p+q এর হোল কিউব, প্লাস y³ মানে হচ্ছে p+q ওমেগা এর হোল কিউব, প্লাস z³ মানে হচ্ছে ওমেগা² কিউব প্লাস p এর হোল। তো এই তিনটাকে যদি আমরা হোল কিউবের সূত্রে এটাকে 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 ভেঙে দেই, ভেঙে দিয়ে যদি 1+ω+ω² = 0 এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে কাজ করি, তাহলে এই প্রমাণটা এখানে হয়ে যাবে। এটা ছিল এখানকার বেসিক অংশ। লাস্ট যে প্রশ্নটা আমাদের এখানে রয়েছে সেটা হলো যে এটা, এখানে আমাদের এইখানে যদি আই দেওয়া থাকে তাহলে এখানে নেগেটিভটা থাকবে না। তাহলে আমরা যেটা পাচ্ছি আর এর মান পাচ্ছি -1 + √3i, আর আর প্রায় বারের মান পাচ্ছি মানে অনুবন্ধী -1 - √3i। তো এত/2 এর n মানে -1 + √3i/2 বইতে সাধারণত বা আমাদের শিটে এই ধরনের অঙ্কগুলো থাকে। এত যোগ -1 - √3i/2n, এই দুইটা এখান থেকে হলো 2 বা -1 প্রমাণ করতে হয়, যেখানে n এর মান 3 দ্বারা বিভাজ্য এবং n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। তো আমরা n এর মানকে প্রথমে যেহেতু 3 দ্বারা বিভাজ্য তাহলে 3m মনে করে এখানে কাজ করতে পারি, আর এটা হলো ওমেগা আর এটা হলো ওমেগা² ধরে কাজ করে আমরা প্রমাণ করে দেবো। পরেরটা 3m+1, এরপরেরটা 3m+2, এই তিনটা অপশন দিয়ে এখানে আমরা প্রমাণটা করব। তো অনেকে 3m+2 প্রমাণটা করতে চান না, কিন্তু করতে হবে এটা। সবগুলো অপশন কাজ করতে হবে। ওকে, ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি যে আহ শুধু 2 না, মানে -1 এর প্রমাণটা যখন n
এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, হ্যাঁ, তিন দ্বারা বিভাজ্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা তার জন্য প্রমাণও দিচ্ছি। অর্থাৎ এই দুই দুই এর যে পার্ট এটা না দিয়ে শুধু -1 এর পার্টটা দিচ্ছি। আমরা যেটাই দিক পারবো আশা করছি। এরপরে আমরা 2 নম্বর সিকিউ তে চলে আসলাম। 2 নম্বর সিকিউ খুবই সহজ আমি মনে করি। এই দুইটার মূল আলফা বিটা হলে এটার মান তো, এটা যেহেতু গুরুত্বপূর্ণ আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেখান থেকে আলফা প্লাস বিটা, এটার মান আসবে -b/a, আর আলফা বিটার মান আসবে c/a, যদি এটার দ্বিঘাত সমীকরণ হয়। এক্ষেত্রে আমরা খেয়াল করব যে এই যে এ আলফা প্লাস বি, এটা কিন্তু এই জায়গা থেকে আসবে। এটা এই পাশে গুণ করলে এ আলফা প্লাস এ বিটা ইকুয়াল টু মাইনাসের বি। এই তো এখানে এই দুটাই ব্যবহার করা হয়েছে ভিতরে, একবার হচ্ছে এ আলফা প্লাস বি, একবার হচ্ছে এ বিটা প্লাস বি। তার মানে এই দুইটার মান, এই যে -2 নিচে যে দুইটা, -2 নিচে এটা আর এটা, এই দুটো আসবে কিন্তু এখান থেকে। এ আলফা প্লাস বি মানে মাইনাস এ বিটা, আর এ বিটা প্লাস বি মানে মাইনাস এ আলফা, এর -2। হ্যাঁ, এর মান নির্ণয় করতে হবে। দ্যাট মিনস জিনিসটা এরকম দাঁড়াচ্ছে -এ বিটা টু দি পাওয়ার -2 প্লাস -a আলফা টু দি পাওয়ার -2। তাহলে আমরা 1/a² বিটা স্কোয়ার প্লাস 1/a², হুম, আলফা স্কোয়ার এরকম পাচ্ছি। এখান থেকে আলফা 1/a² কমন নিলে বিটা বিটা স্কোয়ার আলফা স্কোয়ারের মধ্যে লসাগু করে কাজ করলে আমরা এই দুটা মান ব্যবহার করে উত্তর পেয়ে যাব। আর খ আর গ এই দুটো খুবই কমন অঙ্ক ছিল। হ্যাঁ, মূল দুটোর অনুপাত আর মূল ধরে যদি একটি অঙ্কের বর্গ হয়, খুবই এক্সপেক্টেড ম্যাথ। এগুলো দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি না, এটা আমরা পেরে যাব। তো এরপরে যে অঙ্কটা আমরা 3 নম্বর ত্রিকোণমিতি, এটা ক বিভাগ চলছে। আমরা জেনে থাকবো ক বিভাগে 3, 4 এবং 7 নম্বর অধ্যায় থেকে আসবে। তো এটা আমরা দেখে নিচ্ছি। তো এক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। cot ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স ওয়াই ইকুয়াল টু π/2, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 1 করে দেখাতে হবে। তো মূলত cot ইনভার্স এক্স cot ইনভার্স ওয়াই এই ধরনের প্রশ্নের মানে সূত্র আমরা মুখস্থ রাখি না। তো এর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে এটাকে ট্যান ইনভার্সে নিয়ে ফেলি, ট্যান ইনভার্স 1/x করে ফেলি, আর 1/x প্লাস ট্যান ইনভার্স 1/y ইজ ইকুয়াল টু π/2। তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র আমরা জানবো 1/x প্লাস 1/y, 1 - 1/x × 1/y। তো আমি সামনে আর ট্যান ইনভার্স দিচ্ছি না, মনে করলাম আমি ট্যান আছে এখানে ইকুয়াল টু ছিল π/2, তাহলে এখানে কি আমি ট্যান π/2 দিয়ে দিলাম। হ্যাঁ, এই সূত্রের এই অংশটায় দ্রুত হলো আর কি, কিন্তু রিটেনে তো এই ধরনের সুযোগ নেই, আমাকে ট্যান ইনভার্স দিয়ে কাজ করতে হবে। এখন ট্যান π/2 মানে সামথিং/0, তাহলে সামথিং/0, তাহলে জিরো এটার সাথে গুণে এটা হয়ে যাচ্ছে, আর এটা ওয়ানের সাথে গুণ হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে 1 - 1/xy ইজ ইকুয়াল টু 0। তো তার মানে আমি যদি এটাকে ওই পাশে নিয়ে যাই 1 = 1/xy, তো xy = 1। তো আমরা প্রমাণটা দেখে নিতে পারলাম। এরপরে আমরা খটা দেখবো। খ জিনিসটা কি বলেছে, 4 f(π/2 - x), এখানে যদি π/2 তাহলে 4 cos x বোঝাচ্ছে আসলে, π/2 cos 2x বোঝাচ্ছে, খুব ভালো। এরপরে cos2x বোঝাচ্ছে cos2x = 1। তো এখান থেকে ওয়ান থাকলে তিনটা জিনিস যদি গুণাকারে থাকে, আমরা জেনে থাকবো যে cos 2x এখান থেকে বের করে এনে একটা 2 রেখে, আর 2 cos x আর cos2x এই দুইজনের মধ্যে = 1। এই দুইজনের মধ্যে 2 cos a cos b সূত্র করলে আমরা মোটামুটি এই অঙ্ক সলভ করে ফেলতে পারবো। তো এরপরে যেটা লাস্ট যেটা আছে গ নম্বর ত্রিকোণমিতিক থেকে, এই অঙ্কটা আসলে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্কই পরীক্ষা আসার মতো এবারের পরীক্ষায়। তো এই সব থিটা দেওয়া আছে, এক্স দিয়ে প্রশ্ন করেছে, তাহলে এটা হচ্ছে cos ইনভার্স এক্স প্লাস এইসব ওয়াই, তার মানে cos ইনভার্স ওয়াই।
প্লাস কজ ইনভার্স জেড। ও, এটাও একদম এক নম্বরটার মতো কিছুটা প্রশ্ন। বলছে এটা সমান পাই হলে তাহলে প্রমাণ করো এটা। তো আমাদের যেটা এখন এখন করতে হবে, কজ ইনভার্সের সূত্র করে কজকে যেভাবে এক নম্বরটা করেছিলাম, কটা করেছিলাম সেভাবে কজ ইনভার্সের তিনটা যদি এক্স ওয়াই এবং জেড হয়, তাহলে সূত্র আমরা জানি যে লেখাটা একটু কঠিন বা আমরা লিখতে পারি না, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দুইটার মধ্যে সূত্র করবো আর একটাকে ওই পাশে নিয়ে চলে যাবো। কজ ইনভার্স আমরা এই দুটোর মধ্যে সূত্র করছি এক্স ওয়াই প্লাস, যেহেতু প্লাসের সূত্র তাহলে মাইনাস ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওভার মাইনাস ওয়াই। এটা হচ্ছে মূলত আমরা জেনে থাকবো যে কজ ইনভার্স এক্স প্লাস ওয়াই এর সূত্র, এবং এক্ষেত্রে পাই মাইনাস কজ ইনভার্স এরটা আমি এই পাশে নিয়ে গেলাম। তাতে কি হলো, এবার আমি যেহেতু এখানে কোনো ইনভার্স বা ত্রিকোণমিতিক ফাংশন থাকবে না, এই জন্য আমি এখান থেকে আহ তো এই রকম ক্যালকুলেশন আসবে যখনই আমরা, যেহেতু এগুলো নেই কজ ইনভার্স, যেটা বলছিলাম কজ ইনভার্স জেড বা কস ত্রিকোণমিতিক কোনো ফাংশন, তাহলে কসটা আমরা যেভাবে রিমুভ করবো, যেন এই কজ ইনভার্সটা আমি ডানে নিয়ে চলে যাব। তাহলে এখানে থাকছে আমার এইরকম এক্স ওয়াই মাইনাস রুট ওভার এটা ইন্টু রুট ওভার এটা। হ্যাঁ, আমি আর ওর ভিতরে লিখছি না, কজ পাই মাইনাস কজ ইনভার্স জেড, এরকম হচ্ছে। তো এই পাশ কিন্তু কজ মুক্ত হয়ে গেছে, এখন এক্স ওয়াই মাইনাস রুট ওভার সামথিং ইজ ইকুয়াল টু, মানে এই সামথিংটা ওইরকমই থাকলো। আমি এখানে কাজ করব এই ডানে কস পাই মাইনাস, তাহলে আমরা কি লিখতে পারি, কস পায়ের সাথে তাহলে এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, পায়ের সাথে কস কজই থাকে, তাহলে আমরা মাইনাস কস কজ ইনভার্স জেড এরকম লিখতে পারি। অ্যাকচুয়ালি কজ ইনভার্স আর কজ চলে যাবে, তাহলে এখানে কিন্তু এক্স ওয়াই মাইনাস রুট ওভার সামথিং ইনটু আকারে আর মাইনাস জেড হচ্ছে। এরপরে আমাদের যেটা করতে হবে, রুট ওভার গুলো এক পাশে আর বাকিগুলো আরেক পাশে নিয়ে বর্গ করে দিলে অঙ্কটা মিলে যাবে আসলে। কারণ যদি রুট ওভারের সাথে এক্স ওয়াই বা রুট ওভারের সাথে জেড রেখে দেই, তাহলে আবার রুট ওভার চলে আসবে। এটা ছিল আমাদের এই অঙ্কের সলিউশনটা। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, 4 নম্বর। এটা একটা কম্বাইন কোশ্চেন ছিল আমাদের। এর মান এত এবং বির মান এত। প্রমাণ করো টু ট্যান ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স টু এক্স, এটা আমরা জানি কিভাবে করতে হয়, এটা থিওরি একটা প্রমাণ। তো ফিরে যাব। উদ্দীপকের আলোকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো হলে এ সমান 27 এক্স ওয়াই জেড। এটাকে আমরা যদি এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ছোট হাতের এ ধরতে পারি, এটাকে ছোট হাতের বি ধরতে পারি, ধরে যদি এ কিউ প্লাস বি কিউ এরকম ধরে যদি সূত্র করে কাজ করি, তাহলে এখান থেকে 27 এক্স ওয়াই জেড বানানো সম্ভব, এবং এই প্রমাণটা আমরা খুব বেশি বেশি করি। একটু কঠিন আছে কিন্তু আমরা এটা পারি। তো এটাও আমি করে নেওয়ার কথাই বলবো। গ তাই গ খুবই একটি মূল অপরটির বর্গের সমান হলে এটা প্রমাণ করে। এইটার ক্ষেত্রে বি ইকুয়াল টু জিরো, মানে এটা যদি দ্বিঘাত সমীকরণ জিরো একটা দ্বিঘাত সমীকরণ হয়, আলফাটা মূল হয়, আমরা মূল ধরে নেবো, এখানে কিন্তু মূল বলেনি। আলফা যদি মূল হয়, অপরটা হবে আলফা স্কোয়ার। তো এই গেল প্রথম চারটা থেকে নিয়ে মোটামুটি আলোচনা। এখন আমরা পরের চারটা খ বিভাগের আলোচনা করব। এক্ষেত্রে আমরা খেয়াল করব যে ক খুবই সিম্পল প্রশ্ন, এটা সবাই পেরে যাব। খ খ কিন্তু দেখো এই ও কে উপকেন্দ্র এবং এবি কে শীর্ষবিন্দুতে স্পর্শক দ্বারা অঙ্কিত পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যদি একটা পরাবৃত্ত ড্র করি এরকম, তো এরকম, তাহলে এটা জাস্ট সিম্পল বা বা প্রতীকী যেটা, তাহলে এখানে আছে 0 0, কারণ এটা এস। আর এইটা শীর্ষবিন্দুতে এ বিন্দুতে স্পর্শক এই রেখাটা, তাহলে এই রেখাটার সমীকরণ আসবে কোথা থেকে, এক্স বাই মাইনাস 4 প্লাস ওয়াই বাই 4 = 1। হ্যাঁ, এক্স অক্ষের গুণিত অংশ ওয়াই অক্ষের দুই বিন্দুগামী দিয়েও বের করতে পারো। ক্ষেত্রে আমাদের আসছে এক্স মাইনাস ওয়াই প্লাস 4 = 0।
এটা হলো শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ এটা। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু। এখন দেখো আমাদের এই নিয়ামকের সমীকরণ বের করতে হবে। তো নিয়ামকের সমীকরণ কিন্তু এইটা সমান্তরাল। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো লিখতে পারি। এখন আমাদের এই কে এর মানটা বের করতে গেলে এই রেখাটা এই বিন্দুগামী, এটা লিখতে পারি এক। আবার এই দুই রেখার মধ্যবর্তী দূরত্ব এইটা, যে যেটা দিয়ে করে পারে কে এর মান বের করতে হবে, এলো সহজ কথা। তো এখন আমরা এই বিন্দু যদি বের করতে চাই তাহলে যেটা করতে হবে, প্রথমে এই রেখার লম্ব রেখা সমীকরণ এইটা, সে আবার জিরো জিরো বিন্দুগামী, তাহলে আমাদের অক্ষরেখা সমীকরণ পেয়ে যাবো। অক্ষরেখা, অক্ষরেখা আর এই রেখা ছেদ করলে শীর্ষ পাবো। শীর্ষবিন্দু আর উপকেন্দ্র আর জেড এদের মধ্যে সম্পর্ক হলো শীর্ষবিন্দু এদের মধ্যবিন্দু, তাহলে জেড এর স্থানাঙ্ক পেয়ে যাবো। আর নিয়ামক রেখা জেড বিন্দুগামী, তাহলে কে এর মান পেয়ে যাবো বসিয়ে দিলে। তো 30। এটা ছিল খ। ক নম্বর বলছে ও কে কেন্দ্র আর এ বি কে নিয়ামক ধরে অঙ্কিত উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো, যার উৎকেন্দ্রিকতা 1/√2। তো উৎকেন্দ্রিকতা যদি 1/√2 হয় তাহলে এটা নিশ্চিত ও উপবৃত্ত বলেও দিয়েছে, কণিক বলে নাই, উপবৃত্ত। ওকে কেন্দ্র ধরে, তার মানে মূল বিন্দুতে কেন্দ্র। তাহলে আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হলো উপবৃত্তের সমীকরণ। আর সেক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে, এ আর বির মান নির্ণয় করার দিকে যেতে হবে আস্তে আস্তে। সেক্ষেত্রে উৎকেন্দ্রিকতা 1/√2 দেওয়া আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1/√2 দেওয়া আছে, মনে করলাম আমরা এখান থেকে। এখন যদি কোনো কাজে লাগে, এখন বলছে ওকে কেন্দ্র এবং এবি কে নিয়ামক ধরে, তাহলে আমরা কিন্তু চিত্রটা এরকম পাচ্ছি আসলে। যেহেতু রেখাটা এইভাবে আছে তাহলে উপবৃত্তটা আসলে এইরকম হবে, কোনাকুনি হবে আসলে। আমি সঠিকভাবে যদি আঁকানোর চেষ্টা করি তাহলে এরকম বোঝাচ্ছে আসলে। এই একটা লাইন, একটা লাইন, একটা লাইন। আমি এখানে নিলাম হচ্ছে এটা, এই হচ্ছে আমাদের রেখাটা, মানে নিয়ামক রেখাটা। এখন আমাদের যে উপবৃত্ত সেটা আসলে হবে কিন্তু এরকম। এটা নিজে এঁকে দেখাচ্ছি যে এই, তাহলে এক্ষেত্রে এই হবে, এইভাবে যাবে হচ্ছে আমাদের অক্ষরেখাটা ওর উপরে লম্ব হচ্ছে। এখানে হবে একটা উপকেন্দ্র আর এখানে হবে একটা উপকেন্দ্র। ওকে, এবার ও, তাহলে এই ও থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এই কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব, এটা আমরা জানি। কেন্দ্র থেকে নিয়ামক রেখার যে দূরত্ব a/e, এই দূরত্বটা হবে মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব। তাহলে জিরো জিরো বসলো, 4/√2। √2 যদি হয় তাহলে ফোর মানে ফোর কে আমরা 2 লিখতে পারি। তাহলে 2√2 হলো a/e মান 2√2। ই মান জানা আছে, এ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 2√2
এর মান হচ্ছে 1/√2। তাহলে √2 কাটা গেল, তাহলে এর মান পেয়ে গেলাম 2। এর মান যখন আমরা পেয়ে যাচ্ছি তখন এ এর মানও আমরা পাবো। এ এর মান হবে 2 × 1/√2। তাহলে এটা হচ্ছে √2। ওকে। তো এই কি, এই কিন্তু মূলত কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, প্লাস মাইনাস এই, 0, একটা নেগেটিভ দিকে একটা পজিটিভ দিকে। এই মানে উপকেন্দ্রের দূরত্ব মূলত, এটা আমরা বের করে রাখলাম। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে কিন্তু বি এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে, এইগুলো কোনো ব্যাপার এখানে নয়। এখানে ব্যাপারটা হলো যে আমাদের যেভাবেই হোক নিয়ামক উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। যেখানে উপকেন্দ্র দ্বয় একটা হলো এখানে, একটা হলো এইখানে, এরকম ভাবে গেছে আগের চিত্রটা যেভাবে দেখাচ্ছিলাম। তো আমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এর মান আর এই মান বের করে রেখেছি। এখন উপকেন্দ্র দ্বয় তো জানা নেই, তাহলে আমি ধরে নিলাম এখানে উপকেন্দ্র আলফা কমা বিটা, আলফা কমা বিটা। তাহলে নেগেটিভ পজিটিভ যাই হোক আমি ধরে নিলাম আলফা। আমরা যদি নির্দিষ্ট করি ধরি একটা মাইনাস আলফা একটা বিটা আর একটা হলো, তো এরকম আমরা তো ধরছি না, আমরা উপকেন্দ্র শুধু ধরলাম আলফা কমা বিটা। এবার এই যে অক্ষরেখাটা এটা কিন্তু এই রেখার উপর লম্ব। তাহলে আমরা এই রেখা লম্ব রেখা কি লিখতে পারি? x + y + a = 0। এবং এই অক্ষরেখাটা এটা, আর এই রেখাটা এটা, এটা কিন্তু মূলবিন্দুগামী। তাহলে 0, 0 এর মান 0 হয়ে যাচ্ছে, তাহলে আসলে অক্ষরেখা সমীকরণ এটা হয়ে দাঁড়ালো x + y = 0। তো অক্ষরেখা উপরে কিন্তু আমাদের যেহেতু আলফা বিটার মান বের করতে হবে, কারণ উপকেন্দ্র বের করতে হবে, তাহলে আমরা আলফা বিটা ধরে নেওয়ার পর এই আলফা বিটাটা অক্ষরেখার উপরে অবস্থান করছে। অক্ষরেখা এসেছে কিন্তু এই নিয়ামক রেখা থেকে। তাহলে অক্ষরেখা বের করার পর আমরা এখন দেখতে পাচ্ছি অক্ষরেখার উপরে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা = 0 লিখতে পারি যেহেতু সিদ্ধ হয়। তাহলে আলফা = আমরা বিটা, বা বিটা = আমরা মাইনাস আলফা লিখতে পারি। আমরা বিটা = মাইনাস আলফা লিখলাম, বিটা = মাইনাস আলফা। তো এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এবার আমার যেটা করণীয়, আরেকটা আলফা বিটার সমীকরণ আমার দরকার, তাহলে আমি আলফা বিটা অর্থাৎ উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে এখন যেটা আমি করছি সেটা হলো, আমি দেখতে পাচ্ছি এখানে আমি এই এর মানটা জেনে রেখেছিলাম। এই এর মানটা কত? √2। তো এই কি মিন করে? এই মিন করে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব। তাহলে আমার এখানে এই যে আলফা বিটা ধরেছি সেই অনুযায়ী কেন্দ্র থেকে, কেন্দ্র হলো 0, 0, 0, 0 হতে উপকেন্দ্র আলফা বিটার দূরত্ব কত? তাহলে আমরা 0, 0 থেকে আলফা বিটার দূরত্ব হবে √আলফা স্কোয়ার, মানে 0 - আলফা স্কোয়ার, তো আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে এটা হলো এ এর মান। এটা কার মান? এ এর মান। তার মানে এটা কত? √2। তাহলে এইটা √2 হলো, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমার দাঁড়ালো √2 এর স্কোয়ার। হ্যাঁ, আলফা বিটা স্কোয়ার, তার মানে এটার স্কোয়ার। তাহলে এবার আমি বিটা মাইনাস আলফা বসিয়ে দিলাম, তাহলে আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার = 2। তাহলে 2 আলফা স্কোয়ার আমার দাঁড়াচ্ছে 2। তাহলে আলফা স্কোয়ার = 1। তাহলে আলফা আমার দাঁড়াচ্ছে প্লাস মাইনাস। এবার এই আলফার মান যদি +1 দাও তাহলে বিটার মান দাঁড়াচ্ছে -1। আলফার মান যদি -1 দাও তাহলে বিটার মান দাঁড়াচ্ছে +1। তার মানে উপকেন্দ্র দ্বয় একটা হলো 1 আর -1। তার মানে এই নিচের ঘরে, এই যে চতুর্থ ঘরে 1 - 1 এই পয়েন্টটা বোঝাচ্ছে। আরেকটা হলো -1, 1। তার মানে এটা দ্বিতীয় ঘর বোঝাচ্ছে, এই পয়েন্টটাকে বোঝাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে আসলে এই সুন্দর মতো সমাধানটা হয়ে গেল। তো আশা করি আমরা এই সৃজনশীলটাও বুঝতে পেরেছি। আমরা পরের সৃজনশীলে চলে যাচ্ছি। 6 নম্বর সৃজনশীল অর্থাৎ বলবিদ্যার যে সৃজনশীল গুলো ফাইনাল পরীক্ষায় দেওয়া হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমন। কিন্তু যেহেতু এগুলো হুবহু দেওয়া হয়েছে তাই এগুলো করে দেওয়ার তাগিদ ফিল করছি না। এটা নিজেরা করে নিও, এটাও সরাসরি বইতে আছে বা শীটে আছে, এটাও সরাসরি বইতে আছে, শুধু অক্ষর পরিবর্তন করে দিয়েছি। যদি এরকম হয় তাহলে এখানে দড়িটা সরাসরি এইভাবে এসে আমাদের সেট করে এইভাবে যায়। আমরা এখান থেকে টান দিয়ে এখানে থিটা ধরে থাকি, এখানে থিটা ধরে থাকি। আশা করি মনে পড়ছে এবং ওটা করে ফেলি। আর এটা তো সরিয়ে নেওয়ার যে ব্যাপারটা, এখানে থাকে এখানে থাকে, দেন এই দিকে সরে যায়, এক সাইড সরে গেলে
বি থেকে এই দিক দিয়ে পরিমাপ করতে হয়, যে ব্যাপারটা এটা মনে রেখে আমরা অঙ্ক করব। তো এই হচ্ছে ক খ গ। এরপরে আমরা চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। তো এখানেও আমি বলবো যে গতিবিদ্যা থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে এটাও আমাদের সরাসরি অঙ্ক দেওয়া হয়েছে। কুয়ার অঙ্ক আমরা জানি, T1 T2 সব উল্লেখ করাই আছে। বুলেটের অঙ্ক আমরা জানি। সরাসরি যদি এক অংশ হারায় তবে তার সংখ্যা। তো এগুলো আমরা দেখে নেব সেট থেকে উপ অঙ্ক, এবং আশা করছি পেরে যাব। তারপরও কারো যদি কোনো প্রবলেম থাকে জানাবে, আমি চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে যে স্যার আমি এটা পারিনি, কিন্তু তাহলে তার জন্য শুধু এটা দেখিয়ে দিব। লাস্ট অঙ্ক এটা খুব কায়দা করে একটা অঙ্ক তৈরি করেছিলাম, যদিও সবাই করেনি। এটা হচ্ছে পিকিউ আর বলটা যদি অভিজ্ঞতা সম্ভবস্থা সৃষ্টি করে, 3 অধ্যায় থেকে দিয়েছি এটা। ভাবছি উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো লেখা আছে। তো উৎকেন্দ্রিক কোণ আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেছিল যে স্যার উৎকেন্দ্রিক কোণ জিনিসটা কি, ওর সূত্রটা কি হবে। উৎকেন্দ্রিক কোণ উপবৃত্তের ক্ষেত্রেও আছে আমাদের, কি ওর নাম যে অধিবৃত্তের ক্ষেত্রেও আছে। তো দুটোর দুই রকম সূত্র। আমি যেহেতু এটা কোনটা, এটা শেষে আমাদের উপবৃত্তেরটা, উপবৃত্তের উৎকেন্দ্রিক কোণের যে ব্যাপারটা, এটা তোমরা যদি সূত্রটা না জেনে থাকো তাহলে লিখে নিতে পারো। মনে করো যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 এরকম উপবৃত্ত হয়, তাহলে এর কেন্দ্রিক কোণের যে থিটা নির্ণয় সেটা হবে ট্যান ইনভার্স। এভাবে মনে রাখবে যে সাধারণত আমরা যখন বের করি ঢাল, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয়, ওয়াই বাই এক্স। এখন আমরা জানি ওয়াই বাই এক্স হওয়ার পরে এবার যে এক্স অক্ষ বরাবর এক্স এর নিচে আছে এ আর ওয়াই এর নিচে আছে বি, তাহলে আমরা এটা পরিবর্তন করে দিব। এ যাবে ওয়াই এর সাথে আর বি যাবে এক্স এর সাথে, তাহলে যে কোণ উৎপন্ন হবে এখান থেকে সেটাই হবে উৎকেন্দ্রিক কোণ। তো এটা নিশ্চয়ই তোমরা এখন পারবে করে নেবে। আর পিকিউ আর বল ত্রয় ও বিদ্যুতের ভারসাম্য সৃষ্টি করলে দেখা হচ্ছে এইটা, তাহলে এখানে আলফা আছে, 2 আলফা আছে, এটা হবে পাই মাইনাস 3 আলফা। এবং পি বাই সাইন সূত্র অ্যাপ্লাই করবে, পি বাই সাইন এত, কিউ বাই সাইন এত, আর বাই সাইন এত। অর্থাৎ একটা হবে আলফা 2 আলফা পাই মাইনাস 3 আলফা, মানে আলটিমেটলি 3 আলফাই হবে। তারপর ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করলে দেখবা যে অঙ্কটা মিলে যাচ্ছে। আর এটা তো খুবই কমন অঙ্ক, যে স্তম্ভের যে কাজ, ওই স্তম্ভ সব আঁকায় আছে, ওই যে 60 = মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এই সূত্র দিয়ে অঙ্ক করলেই আমরা মিলায় করতে পারবো। তো হয়ে গেল, ভালো থাকো। আমাদের সব সমাধান হয়ে গেল, সকল কাজ হয়ে গেল, আর কিছু বাকি থাকলো না, যেভাবে বলা ছিল আমরা সবকিছু পেয়ে গেলাম। আশা করি তোমাদের একটা ভালো পরীক্ষা হবে।